ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা নিয়ে চলে এসেছি এসএসসি মডেল প্রশ্ন সিরিজের 7 নাম্বার সিরিজ। যারা পুরনো সিরিজগুলোই দেখেননি অবশ্যই দেখবেন, কারণ আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে এই মডেল প্রশ্নগুলো করছি এবং এটা আপনারা মক হিসেবেও দিতে পারেন। 60-এর মধ্যে কত স্কোর হচ্ছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো যারা পুরনোগুলো দেখেননি অবশ্যই দেখবেন, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো তারা অবশ্যই চ্যানেলটি একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ। তো আমরা শুরু করছি মডেল প্রশ্ন সিরিজের 7 নাম্বার সিরিজ। ওকে, তো প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে প্রমাণ পাওয়া গেছে যে তারা সমুদ্রপথে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করত? মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্য ছিল। ওকে, তো এই বাণিজ্যের প্রমাণ বেসিক্যালি কোন শহর থেকে আমরা প্রমাণ পাচ্ছি? তো মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা নাকি রাখিগড়ি? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি লোথাল, তাই তো? আমরা লোথালই বন্দর পাচ্ছি বেসিক্যালি, তো লোথাল। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে অমাত্য পরিষদের প্রধান কাজ কি ছিল? সামরিক পরিকল্পনা, রাজস্ব সংগ্রহ, প্রশাসনিক উপদেশ প্রদান নাকি ধর্মীয় নীতি প্রণয়ন? তো অমাত্যদের কাজ কি ছিল? অমাত্যদের কাজ ছিল প্রশাসনিক উপদেশ প্রদান। ওকে, তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তো আপনাদের কত স্কোর হচ্ছে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে একটি পরিকল্পিত পাথরের প্রাচীর পাওয়া গেছে? পরিকল্পিত পাথরের প্রাচীর পাওয়া গেছে যা সম্ভবত প্রতিরক্ষার জন্য তৈরি হয়েছিল। অর্থাৎ কোন শহরে নিরাপত্তার জন্য পাথরের প্রাচীরের নিদর্শন পাওয়া গেছে? একটু ক্রিটিক্যাল বাট ইম্পর্টেন্ট। হরপ্পা, ধোলাভিরা, কালীবঙ্গা নাকি মহেঞ্জোদারো? তো এটির উত্তর কি হবে? পরিকল্পিত পাথরের প্রাচীর পাওয়া গেছে বেসিক্যালি ধোলাভিরা। ওকে, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে ভুক্তি ও বিষয় কি ছিল? সামরিক বিভাগ, প্রশাসনিক বিভাগ, ধর্মীয় প্রতিষ্ঠান নাকি বাণিজ্যিক কেন্দ্র? তো ভুক্তি এবং বিষয় ছিল বেসিক্যালি প্রশাসনিক বিভাগ। গুপ্ত সাম্রাজ্যে আমরা ভুক্তি এবং বিষয়ের অস্তিত্ব পাই, তাই তো? এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ খ। যারা খ উত্তর করছেন কত স্কোর হচ্ছে জানাবেন। ওকে, 60-এর মধ্যে কত হচ্ছে আপনারা জানাবেন, তাহলে আমরা কতটা প্রিপারেশন করছি সেটাও জানতে পারবো। ওকে, আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, পাল রাজবংশের কোন রাজা তিব্বতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন? অপশন এ গোপাল, বি ধর্মপাল, সি দেবপাল, ডি মহিপাল? তো এটির উত্তর কি হবে? গোপাল, ধর্মপাল, দেবপাল নাকি মহিপাল? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার সি, অর্থাৎ দেবপাল। ওকে, দেবপাল। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন সিলমোহরে ত্রিমুখী প্রাণী চিত্রিত আছে যা ধর্মীয় তাৎপর্য বহন করে? ত্রিমুখী মানে 3 মুখের প্রাণী পাওয়া যাচ্ছে কোন সিলমোহরে? পশুপতি সিলমোহর, এক শৃঙ্গ ষাঁড় সিলমোহর, যোগী সিলমোহর নাকি স্বস্তিকা সিলমোহর? তো এটির উত্তর হয়ে যাবে বেসিক্যালি অপশন নাম্বার এ, পশুপতি সিলমোহর। ওকে, পশুপতি সিলমোহর। আমরা যদি দেখি শিবের পশুপতি সিলমোহরটা, আপনারা একবার গুগল সার্চ করে ছবিটা দেখে নেবেন, দেখবেন তার নিচে, পাশে, আশেপাশে, ওপরে, নিচে বিভিন্ন রকমের আমরা ডেপিকশন দেখতে পাচ্ছি। তো কি আছে একটু খেয়াল করে নেবেন। ওকে, ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, একটু ক্রিটিক্যাল প্রশ্ন, আমরা এসএলএসটি এসএসসি ওরিয়েন্টেড প্রশ্নই রেখেছি, সহজ প্রশ্নও আছে, একটু ক্রিটিক্যাল দু একটা প্রশ্নও রাখা হয়েছে যাতে প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি মেনটেন থাকে। ওকে, আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের সমাহর্তা কোন দায়িত্ব পালন করতেন? ধর্মপ্রচার, রাজস্ব সংগ্রহ, সামরিক নিয়োগ নাকি বিচার ব্যবস্থা? তো এটির কি উত্তর হবে? সমাহর্তার উত্তর হবে বেসিক্যালি অপশন নাম্বার বি, রাজস্ব সংগ্রহ। হর্তা মানে কি? হরণ করেন যিনি, হরণ করেন যিনি। তো হর্তা মানে হচ্ছে যিনি হরণ, মানে হরণ করছেন রাজস্ব। ওকে, তো এটি আমরা যখন মৌর্য সাম্রাজ্যে ক্লাস করেছি বা আমরা 200 প্রশ্নের যে ক্লাস নিচ্ছি মানে ব্ল্যাকবোর্ড সিরিজ, সেখানেও আমরা এই প্রশ্ন আগে পেয়েছি। সো ওই ভিডিওগুলোও কিন্তু আপনাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা,
8 নম্বর প্রশ্ন, সেন রাজবংশের কোন রাজার আমলে কুলীন প্রথা প্রবর্তিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন নাকি সামন্ত সেন? অবশ্যই বল্লাল সেন। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে কোন গ্রন্থে গণিত এবং জ্যোতির্বিদ্যার উন্নতির প্রমাণ পাওয়া যায়? ম্যাথামেটিক্স এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কের প্রমাণ পায় কোন গ্রন্থে? কৌমুদী মহোৎসব, আর্যভট্টিয়ম, মৃচ্ছকটিকম নাকি কাদম্বরী? তো এটির উত্তর হয়ে যাবে আর্যভট্টিয়ম। আর্যভট্টিয়ম, ওকে, আর্যভট্টীয়। ওকে, অপশন নাম্বার বি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে প্রমাণ পাওয়া গেছে যে তারা তুলার কাপড় রপ্তানি করত? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল নাকি কালিবঙ্গান? অর্থাৎ তারা তুলা বেসিক্যালি এই যে সুতি বস্ত্র বা তুলা থেকে যে বস্ত্র বা কাপড় উৎপাদন হচ্ছে সেগুলো বিদেশে তারা রপ্তানি করছে বা বিদেশে পাঠাচ্ছে, এর প্রমাণ কোন শহর থেকে পাওয়া যাচ্ছে? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, লোথাল। কারণ আমরা বাণিজ্যের বন্দর হিসাবে আমরা বেসিক্যালি লোথালকেই পাচ্ছি, তো সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তুলার কাপড় রপ্তানি হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। ওকে, আচ্ছা। 11 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের ধম্ম লিপি কি ছিল? রাজকীয় আদেশ, ধর্মীয় শিক্ষা সম্বলিত শিলালিপি, বাণিজ্যিক চুক্তি নাকি সামরিক নির্দেশনা? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, সহজ প্রশ্ন, ধর্মীয় শিক্ষা সম্বলিত শিলালিপি। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে প্রমাণ পাওয়া গেছে যে তারা কৃষি জমিতে হাল চাষ করত, অর্থাৎ লাঙল দিয়ে তারা চাষ করছে? এর প্রমাণ কোথায় পাওয়া গেছে? কালিবঙ্গান, মহেঞ্জোদারো, হরপ্পা নাকি ধোলাভিরা? এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। এটির উত্তর কি হবে? সিম্পলি এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ কালিবঙ্গান। কালিবঙ্গানই আমরা বেসিক্যালি কৃষির প্রমাণ বা লাঙলের প্রমাণ বা হাল চাষের প্রমাণ পাচ্ছি। ওকে, একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন ধরনের ওজনের ব্যবস্থা ছিল? দশমিক ভিত্তিক, দ্বৈত ভিত্তিক, ষোড়শ ভিত্তিক নাকি অষ্টমিক ভিত্তিক? তো কোন ধরনের ওজন ব্যবস্থা ছিল? দ্বৈত ভিত্তিক। ওকে, দ্বৈত ভিত্তিক মানে দু রকমের পয়েন্ট দিয়ে বেসিক্যালি ওজন মাপা হচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন, একটু আনকমন প্রশ্ন কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় মানুষ কোন ধর্মীয় প্রথার প্রমাণ রেখে গেছে? অগ্নি পূজা, মাতৃদেবী পূজা, বেদীয় আচার মানে বেদিতে যে ধরনের যজ্ঞ আচার হয়, নাকি জৈন ধর্ম? মানে কার প্রমাণ আমরা পাচ্ছি বেসিক্যালি? তো এটির উত্তর হচ্ছে মাতৃদেবী পূজার উদাহরণ আমরা ব্যাপক আকারে পাচ্ছি। তো এটির উত্তর হবে অপশন নাম্বার বি। আচ্ছা, তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে একটা বিশাল দুর্গ পাওয়া গেছে, ফোর্ট? মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা নাকি রাখিগড়ি? তো বিশাল সিটাডেল বা দুর্গ এলাকা পাওয়া যাচ্ছে কোন শহরে? মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা না রাখিগড়ি? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার সি, অর্থাৎ ধোলাভিরা। ধোলাভিরা, ওকে, খেয়াল রাখবেন, ধোলাভিরা। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, 16 মহাজনপদের মধ্যে কোনটি প্রাচীন ভারতের বাণিজ্য কেন্দ্র হিসাবে খুব প্রসিদ্ধ ছিল? মগধ, কাশী, কোশল নাকি গান্ধার? দেখুন, মোটামুটি বাণিজ্য সব মহাজনপদেই হয়েছে। ওকে, মগধের আমরা রাজধানী পাচ্ছি গিরিব্রজ, পাটলিপুত্র, সেখান থেকে বাণিজ্য হচ্ছে। কাশীর বারাণসী, সেখান থেকেও আমরা হস্তশিল্প বা সুতি বস্ত্রের বাণিজ্য দেখতে পাচ্ছি, কিন্তু ধর্মীয় স্থান। কোশলের রাজধানী শ্রাবস্তী, গান্ধারে তক্ষশিলা। এবার সবচেয়ে বেশি বাণিজ্যের নিদর্শন পাচ্ছি বেসিক্যালি আমরা কোথা থেকে? না, গান্ধারে তক্ষশিলা। ওহো, আচ্ছা, তক্ষশিলা তো অবশ্যই বাণিজ্য কেন্দ্র, কিন্তু এটির উত্তর যেহেতু আমরা পেয়েছি অপশন নাম্বার বি, অর্থাৎ কাশী। কাশীর রাজধানী বেসিক্যালি ছিল বারাণসী। তো বারাণসী থেকে আমরা বস্ত্র শিল্পের বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি। তো হয়তো 16 মহাজনপদের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য কাশী থেকেই হচ্ছে। ওকে, তো কাশী উত্তর দেওয়া আছে, কাশী উত্তর মানে প্রশ্নটি যেখান থেকে নেওয়া হয়েছে কাশী উত্তর দেওয়া আছে, তো একটু খেয়াল রাখবেন, এটা কাশী হবে। ওকে, আমি নিজে প্রশ্নের উত্তর সলভ করতে গিয়ে ভুল করছি, যাই হোক, আপনারা ভুল করবেন না। আপনাদের কত স্কোর হচ্ছে নিশ্চয়ই জানাবেন 60-এর মধ্যে। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন মহাজনপদে বিম্বিসার রাজত্ব করেছিলেন? এটা সহজ প্রশ্ন। মগধ, কোশল, অঙ্গ নাকি বৎস? অবশ্যই মগধ, তাই তো?
আচ্ছা, তারপরে বুদ্ধের পঞ্চশীল নীতি কোনটির সঙ্গে সম্পর্কিত? ধর্মীয় আচার, নৈতিক আচরণ, সামাজিক সম্পর্ক নাকি ধ্যান পদ্ধতি? তো বেসিক্যালি পঞ্চশীল নীতি হচ্ছে তার নৈতিক আচরণ, ওকে, মোরাল যে বিহেভিয়ার সেই সংক্রান্ত আলোচনা আছে পঞ্চশীল নীতিতে, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে বেসিক্যালি কোথায়? কাশ্মীরে, তাই তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম হচ্ছে রাজগৃহ, রাজগৃহ। দ্বিতীয় হচ্ছে বৈশালী, রাজার বউ পাটকাঠির মতো পাতলা, পাট দিয়ে পাটলিপুত্র, কাঠি দিয়ে হচ্ছে কাশ্মীর। ওকে, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হচ্ছে? কাশ্মীর, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, বৌদ্ধ ত্রিপিটকের জাতকে কি বর্ণিত আছে? বুদ্ধের জীবনী, বুদ্ধের পূর্বজন্মের গল্প, ধর্মীয় শিক্ষা নাকি সঙ্ঘের নিয়ম? তো জাতকে বেসিক্যালি বলা আছে বুদ্ধের পূর্বজন্মের গল্প। ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং জাতক সূত্র পিটকের ক্ষুদক নিকায়ের অংশ, এটাও মাঝে মাঝে প্রশ্ন দেয়, এটাও একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, 16 মহাজনপদের মধ্যে কোনটি প্রথম সাম্রাজ্য গঠনের পথে অগ্রসর হয়েছিল? কোশল, মগধ, বৎস নাকি অবন্তী? প্রথম সাম্রাজ্য গঠনের পথে অগ্রসর হয়েছে, ওকে, খেয়াল রাখবেন। তো এটির উত্তর অবশ্যই মগধ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, বুদ্ধের মধ্যম প্রতিপদ বলতে কি বোঝায়? চরমপন্থা, মধ্যপন্থা, ধর্মীয় সংস্কার নাকি সামাজিক সমতা? তো অবশ্যই মধ্যম প্রতিপদ, এখানেই উত্তর লুকিয়ে আছে, মধ্যপন্থা। আচ্ছা, তারপরে প্রশ্ন, বৌদ্ধ ধর্মে অনাত্মবাদ কোন ধারণার সাথে সম্পর্কিত? আত্মার অস্তিত্ব নেই, আত্মার চিরস্থায়িত্ব, পুনর্জন্ম নাকি কর্মফল? তো অনাত্মবাদ মানেই হচ্ছে আত্মার অস্তিত্ব নেই, এটিও সহজ প্রশ্ন, অপশন নাম্বার এ। আচ্ছা, তারপরে প্রশ্ন, দিল্লি সালতানাতে বা সুলতানি সাম্রাজ্যে দেওয়ানি উজিরাত, দেওয়ানি উজিরাত এই ডিপার্টমেন্টের কি কাজ ছিল? দেওয়ানি উজিরাত এর কি কাজ ছিল? সামরিক, রাজস্ব, বিচার নাকি ধর্মীয়? তো এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটি কোন ডিপার্টমেন্টের সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটির উত্তর হচ্ছে রাজস্ব বা রেভিনিউ ডিপার্টমেন্ট। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন সংস্কার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হয়েছিল? দাগ ও চেহারা, শাহানাই মান্ডি, ইকতাদারি নাকি কানুনগো? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, শাহানা ই মান্ডি, শাহানা ই মান্ডি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, দিল্লি সালতানাতে চাহালগানি ব্যবস্থা কোন সুলতানের আমলে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল? চাহালগানি। তো ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, বালবান নাকি আলাউদ্দিন খলজি? অবশ্যই সবাই জানেন আশা করি, এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ইলতুৎমিশ, তার সময়কালই এই চাহালগানির ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের কোন নীতি কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল? টোকেন মুদ্রা, রাজধানী স্থানান্তর, কর বৃদ্ধি নাকি সামরিক সংস্কার? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার সি, কৃষকদের সমস্যা অবশ্যই কর রিলেটেড। ওকে, তো এটি অবশ্যই কৃষকদের সমস্যা মানেই তাদের অতিরিক্ত কর নেওয়া হতো, তো তার এগেনস্টেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বিক্ষোভ, অসন্তোষ দেখা যাচ্ছে। তো অপশন নাম্বার সি, কর বৃদ্ধি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, শেরশাহ সূরির কোন সংস্কার রাজস্ব ব্যবস্থায় স্থায়ী প্রভাব ফেলেছিল? জাপ্তি, দাগ ও চেহারা, ইকতা নাকি কানুনগো? তো কোন সংস্কার রাজস্ব ব্যবস্থায় স্থায়ী প্রভাব ফেলছে? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ জাপ্তি সিস্টেম। ওকে, খেয়াল রাখবেন, জাপ্তি সিস্টেম। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল মনসবদারি ব্যবস্থায় জাট এবং সওয়ার কি নির্দেশ করত? পদমর্যাদা এবং অশ্বারোহীর সংখ্যা, জমির পরিমাণ, রাজস্ব, সামরিক শক্তি এবং ধর্মীয় পদ, প্রশাসনিক দায়িত্ব এবং বেতন? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাট অর্থাৎ পদমর্যাদা বা র্যাঙ্ক, আর সওয়ার অর্থাৎ তার ঘোড়ার সংখ্যাকে বোঝাতে সওয়ারের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। তো এটি অপশন নাম্বার এ এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কোন নীতি ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক ছিল? জিজিয়া কর বাতিল, দহশালা সিস্টেম, ইকতাদারি নাকি দাগ ও চেহারা?
অবশ্যই জিজিয়া কর বাতিল। কবে বাতিল করছেন জিজিয়া কর? জিজিয়া কর আমরা দেখতে পাই বেসিক্যালি প্রথম দিকে তিনি 1563 সালে তীর্থযাত্রীদের উপর কর বন্ধ করছেন, ওকে, পিলগ্রিম ট্যাক্স। 1564-তে তিনি বেসিক্যালি জিজিয়া কর বাতিল করছেন, কিন্তু 1565-তে আবার নতুন করে জিজিয়া লাগু করছেন। 1579 খ্রিস্টাব্দে তিনি বেসিক্যালি জিজিয়া কর একেবারে পরিপূর্ণভাবে বন্ধ করছেন, ওকে। এই সালগুলো একটু খেয়াল রাখবেন, ওকে। এই কারণে আমি ভিডিওটা দেখতে গুরুত্ব দিতে বলি, কারণ ভিডিও থেকে আমরা অনেক এক্সট্রা ফ্যাক্টসও জানতে পারি, ওকে। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, কত স্কোর হচ্ছে জানাবেন অবশ্যই। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, মুঘল প্রশাসনে মির্জা, মির্জা এটা কোন ধরনের পদবি ছিল? সামরিক অধিকারী, রাজকীয় বংশের সদস্য, রাজস্ব কর্মকর্তা নাকি ধর্মীয় উপদেষ্টা? তো মির্জা অবশ্যই রাজকীয় বংশের সদস্যকে বলা হচ্ছে মির্জা, ওকে। তো একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে প্রশ্ন, শেরশাহ সূরির আমলে কোন ভাষায় তারিখি শেরশাহী লেখা হচ্ছে? ফার্সি, আরবি, উর্দু নাকি হিন্দি? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ ফার্সি ভাষায় লেখা হচ্ছে, ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বিদেশি পর্যটক মুঘল আমলে ভারতের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত বর্ণনা করেছেন? ফ্রাসোয়া ভার্নিয়ের, জা ব্যাপটিস্ট অ্যাভার্নিয়ের, টমাস রো নাকি হকিন্স? কি উত্তর হবে? সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন ফ্রাসোয়া ভার্নিয়ের। আমি 200 প্রশ্নের যে ব্ল্যাকবোর্ড সিরিজ আপলোড করেছি, ব্ল্যাকবোর্ড সিরিজ, ওকে, তো সেখানে আপনারা মুঘলদের ওপর যে প্রশ্ন আছে 200টা, সেখানে দেখবেন এটা দেওয়া আছে। আমরা অলরেডি 5টা সেখানে আপলোড করেছি সিরিজ, এবং আরও 5টা আপলোড করা হবে। তো সেখান থেকে আপনারা প্রায় 2000 ইম্পর্টেন্ট এসএসসির জন্য প্রশ্ন পেয়ে যাবেন। তো অবশ্যই সেগুলো একটু খেয়াল করবেন, আলাদা প্লেলিস্ট দেখবেন করা আছে, ওকে। আচ্ছা, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, তারপরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির কোন সামরিক অভিযান দক্ষিণ ভারতে সফল হয়েছিল? দেবগিরি অভিযান, কাশ্মীর অভিযান, আসাম অভিযান নাকি পাঞ্জাব অভিযান? দক্ষিণ ভারত বলেছে, তো এটা আমি না জানলেও করে দিতে পারবো উত্তরটা, কারণ আমরা যদি ভারতের ম্যাপ দেখি, কাশ্মীর নর্থ ওয়েস্ট, তাই তো, আসাম হচ্ছে নর্থ ইস্ট, আর আর কি আছে, পাঞ্জাব হচ্ছে একদম ওয়েস্টার্ন ইন্ডিয়া, আর দেবগিরি হচ্ছে দক্ষিণ দিকে। তো সহজ প্রশ্ন, এটি কিছু না জেনেও আমরা উত্তর করে দিতে পারি, অপশন নাম্বার এ। সো এইরকম আমাদের একটু ট্যালেন্ট কাজে লাগাতে হবে, একটু লিঙ্কিং পাওয়ারটাকে বাড়াতে হবে, ওকে। পড়াশোনার মাধ্যমে আমাদের লিঙ্কিং পাওয়ার বাড়াতে হবে, যাতে প্রশ্ন না জানলেও উত্তর করতে পারি কোশ্চেন অমিট করে বা কোশ্চেনের সাথে পরিচিতি বাড়িয়ে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা যাতে প্রশ্নের সাথে পরিচিতি একটু বাড়াতে পারি, এমসিকিউ গুলো যাতে মন দিয়ে দেখতে পারি, এবং আমাদের ট্রিক্সগুলো সম্পর্কেও সচেতন হতে হবে, ওকে। তো তার জন্য অবশ্যই পড়াশোনার মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল আমলের সরকার কি? সরকার প্রশাসনিক ইউনিট, সামরিক ঘাঁটি, ধর্মীয় কেন্দ্র নাকি বাণিজ্য কেন্দ্র? তো অবশ্যই সরকার হচ্ছে একটা প্রশাসনিক ইউনিট, ওকে, প্রশাসনিক ইউনিট। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে আইনি আকবরী রচিত হয়েছিল? বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান? অবশ্যই আকবর, সকলেই জানেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, দিল্লি সুলতানে কোন সুলতান প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করছেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি বালবন? তো প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করছেন আলাউদ্দিন খলজি, ওকে, আলাউদ্দিন খলজি, অপশন নাম্বার সি, ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, মুঘল আমলে ইবাদতখানা কোন ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ইসলাম প্রচার, হিন্দু মুসলমান ঐক্য, বিভিন্ন ধর্মের আলোচনা নাকি জৈন ধর্ম প্রচার? তো বেসিক্যালি এটা উত্তর কি হয়ে যাবে? বিভিন্ন ধর্মের আলোচনা, ওকে, বিভিন্ন ধর্মের আলোচনা, অপশন নাম্বার সি, ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন, শেরশাহ সূরির কোন নীতি মুঘলদের রাজস্ব ব্যবস্থায় প্রভাব ফেলেছিল? জাপ্তি, ইকতা, দাগ ও চেহারা নাকি কানুনগো জাপ্তি? এটা রিপিট হয়েছে প্রশ্নটা, আগেও আমরা পেয়েছি। আচ্ছা, তারপরের প্রশ্ন ইম্পর্টেন্ট, মুঘল আমলে কোন বন্দরকে দার উল জিহাদ বলা হচ্ছে? সুরাট, হুগলি, কাম্বে নাকি ভাওয়ালপুর? দার উল জিহাদ কোন বন্দরকে বলা হচ্ছে? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সুরাট। সুরাট থেকেই বাণিজ্য হচ্ছে, তাকেই দার উল জিহাদ বলা হচ্ছে, ওকে। ওহো, সরি সরি,
আমি নিজে ভুল করছি, যাই হোক এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, হুগলি। ওকে, আই এম এক্সট্রিমলি সরি। তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, যাকে বলা হচ্ছে দারুল জিহাদ। ওকে, খেয়াল রাখবেন, আমি নিজেই ভুল করছি, আমি হয়তো জানি না বেসিক্যালি, সেই জন্যই ভুল হলো। আর বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো করা যাতে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়, এসএসসি ওরিয়েন্টেড। তো এটির উত্তর হয়ে যাচ্ছে দারুল জিহাদ হচ্ছে হুগলি। ওকে, খেয়াল রাখবে। আচ্ছা আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে উপনিষদ ফার্সিতে অনুবাদ করা হয়? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি আওরঙ্গজেব? তো ফার্সিতে উপনিষদ বেসিক্যালি অনুবাদ করা হচ্ছে কার আমলে? না, আকবর। ওকে, আকবর, ইয়েস, আকবর। আচ্ছা, তারপরের প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনে ডান্ডি, এটা ডান্ডি হবে অবশ্যই, ডান্ডি লবণ সত্যাগ্রহ কোন সালে হচ্ছে? 1920, 30, 40, 42? অবশ্যই 1930, অপশন নাম্বার বি, সহজ প্রশ্ন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী আজাদ হিন্দ ফৌজকে পুনর্গঠন করেছিলেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং নাকি চন্দ্রশেখর আজাদ? অবশ্যই সুভাষচন্দ্র বসু, সহজ প্রশ্ন। আচ্ছা, ক্যাবিনেট মিশন কবে আসে ভারতে? এটাও সহজ প্রশ্ন, 1946 সাল। আচ্ছা, বন্দে মাতরম গানটি কোন স্বাধীনতা আন্দোলনের সময় জনপ্রিয় হয়েছিল? তো বেসিক্যালি বন্দে মাতরম জনপ্রিয় হচ্ছে কখন? স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, হোম রুল আন্দোলন? স্বদেশী আন্দোলনের সময়, স্বদেশী এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জনপ্রিয় হচ্ছে। আর বন্দে মাতরম আনন্দ মঠের একটা ইম্পর্টেন্ট গান, তাই তো? এবং এটা যদি প্রশ্ন আসে বাই চান্স যে বন্দে মাতরম এই যে গান বা এই যে আনন্দ মঠ, এটা কোন পত্রিকায় ধারাবাহিকভাবে লেখা হয়েছিল, কোন সংবাদপত্রে ধারাবাহিকভাবে লেখা হয়েছিল, সেটা আপনারা একটু মাথায় রাখবেন। বঙ্গদর্শন, বঙ্গদর্শন। ওকে, এই পত্রিকায় ধারাবাহিকভাবে লেখা হচ্ছে এবং এই পত্রিকাতেই আমরা এই গানটার উল্লেখ পাই। ওকে, আচ্ছা, কোন স্বাধীনতা সংগ্রামীকে বাংলার বাঘিনী বলা হচ্ছে? মাতঙ্গিনী হাজরা, অরুণা আশরাফ আলী, সরোজিনী নাইডু নাকি প্রীতিলতা ওয়াদ্দেদার? তো বাংলার বাঘিনী বলা হচ্ছে, টাইগ্রেস অফ বেঙ্গল বলা হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, গান্ধী বুড়ি কাকে বলা হচ্ছে? এটাও এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট। আচ্ছা, কাকুরি ষড়যন্ত্র মামলা কোন বছর ঘটছে? 1925, 1930, 1935 নাকি 1940? কাকুরি ষড়যন্ত্র মামলা ঘটছে 1925 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মহিলা শাখা অর্থাৎ ঝাঁসির রানী রেজিমেন্ট গঠন করেছিলেন? সরোজিনী নাইডু, লক্ষ্মী সেহগাল, অরুণা আশরাফ আলী, আর একটি অপশন কি আছে জানি না, উত্তর অবশ্যই লক্ষ্মী সেহগাল। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরের প্রশ্ন, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? অরবিন্দ ঘোষ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ নাকি রামপ্রসাদ বিসমিল? আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত ছিল বেসিক্যালি অরবিন্দ ঘোষ। অরবিন্দ এবং তার ভাই বারীন্দ্র ঘোষ, তাদেরকে মূল অভিযুক্ত বলা হচ্ছে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, ইউরোপ থেকে প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় জ্যাকোবিন ক্লাব কোন নেতার নেতৃত্বে পরিচালিত হয়েছিল? নেপোলিয়ন, রোবসপিয়ার, ডান্টন নাকি মারা? তো এটির উত্তর হয়ে যাবে রোবসপিয়ার, অপশন নাম্বার বি। ওকে, আমরা ইউরোপের ইতিহাসের ওপর একদম ক্লাস করেছি অনেকগুলো, আর 3-4টে ক্লাস করতে হবে, আমরা সেগুলো আপলোড করে দেবো। তো একদম ইউটিউব চ্যানেলেই দেখবেন আপলোড করা আছে। যারা ইউরোপের ইতিহাসে টপিক ভিত্তিক ক্লাস শুনতে চান তারা ইউটিউব থেকেই দেখে নিতে পারবেন। তো সেগুলো আপনারা দেখে নিতে পারবেন, আমি প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ওকে, আচ্ছা, 51 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন নীতি ইউরোপে জাতীয়তাবাদের উত্থানে সহায়তা করেছিল? কন্টিনেন্টাল সিস্টেম, কোড নেপোলিয়ন, সামরিক সংস্কার নাকি ধর্মীয় সংস্কার? তো এটির উত্তর হয়ে যাবে জাতীয়তাবাদ, ইউরোপে জাতীয়তাবাদের উত্থানে সাহায্য করছে কোড নেপোলিয়ন। ওকে, কোড নেপোলিয়ন, আইনের শাসন, আইনের চোখে সবাই সমান ইত্যাদি বলা হচ্ছে, তো যেটা ন্যাশনালিজমের রাইজে মানে ইন্সপায়ার করছে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন ইউরোপীয় নেতা ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপের রাজনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন? ভিয়েনা কংগ্রেস কবে হচ্ছে? 1815। তো ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপের রাজনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করছেন কোন রাজনৈতিক নেতা বা ইউরোপীয় নেতা? তো এটির উত্তর হবে মেটার্নিক, বিসমার্ক, ক্যাভুর নাকি নেপোলিয়ন? তো অবশ্যই মেটার্নিক, অপশন নাম্বার এ। আমরা মেটার্নিক সংক্রান্ত ক্লাস করেছি, ভিয়েনা কংগ্রেসও ক্লাস করেছি। ক্লাসগুলো যদি করে থাকেন এই উত্তরগুলো সহজেই করতে পারবেন। ওকে, আচ্ছা, এবং একই সাথে আমি এই পিডিএফ গুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে আমি টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দিচ্ছি।
টেলিগ্রাম চ্যানেলটির নামও সার্থক ইতিহাস পাঠ। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলে আপনারা আস্তে আস্তে পিডিএফগুলো পেয়ে যাবেন। আমি দ্রুত দিচ্ছি না, আস্তে আস্তে দিচ্ছি, কারণ ইউটিউবে শোনাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সট্রা ফ্যাক্টসগুলো জানাটা দরকার। পিডিএফগুলো আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন, তো সেখানেও যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা আলোচনা হলো। আচ্ছা, 53 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে ত্রিপক্ষীয় চুক্তি কোন দেশগুলোর মধ্যে হয়েছিল? ত্রিপক্ষীয় চুক্তি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, জার্মান, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি। ফ্রান্স, জার্মানি, রাশিয়া নাকি ব্রিটেন, ইতালি, তুরস্ক? তো ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হচ্ছে কাদের মধ্যে? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইতালি। ওকে, একটু খেয়াল রাখবেন, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, হাঙ্গেরি। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ওপর কঠোর শর্ত আরোপ করা হয়? ভিয়েনা চুক্তি, ভার্সাই চুক্তি, প্যারিস চুক্তি নাকি টিলসিটের চুক্তি? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভার্সাই চুক্তি 1919। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন বারবারোসা কোন দেশের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন নাকি ইতালি? অপারেশন বারবারোসা বেসিক্যালি পরিচালিত হয়েছিল কাদের এগেনস্টে? না অপশন নাম্বার বি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন, খেয়াল রাখবেন। আচ্ছা, নেপোলিয়নের কোন সিস্টেম ব্রিটেনের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছিল? কোড নেপোলিয়ন, কন্টিনেন্টাল সিস্টেম, সামরিক সংস্কার, ধর্মীয় সংস্কার? তো এটির উত্তর হবে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে বিসমার্ক কোন যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেছিলেন? ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, 7 উইকস ওয়ার? তো অবশ্যই জার্মানি ঐক্য সাধনে বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করেছেন অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধ, অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি। আচ্ছা, তার পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন ঘটনাকে ডি ডে বলা হয়? পার্ল হারবার আক্রমণ, নরম্যান্ডি আক্রমণ, নরম্যান্ডি অবতরণ, হিরোশিমা বোমা হামলা নাকি স্ট্যালিনগ্রাদের যুদ্ধ? তো ডি ডে বলা হচ্ছে নরম্যান্ডি আক্রমণকে। ওকে, নরম্যান্ডি আক্রমণ, অপশন নাম্বার বি। 59 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় নেতা স্পেনে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনি, ফ্রাঙ্কো নাকি স্ট্যালিন? দেখুন, ফ্যাসিবাদ দেখেই অনেকে ক্লিক করে দেবে মুসোলিনি। কিন্তু এটার প্রশ্ন আছে কি স্পেনে ফ্যাসিবাদী শাসন। ওকে, প্রশ্ন এই কারণে আমি বলি এমসিকিউর ক্ষেত্রে প্রশ্ন ভালো করে দেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চোখ খোলা রেখে একদম স্পষ্ট করে ভালো করে দেখাটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্নে অনেক রকম এদিক ওদিক থাকতে পারে, যেমন কোন ইউরোপীয় নেতা ফ্যাসিবাদ শাসনের সাথে যুক্ত ছিলেন না? এই যে একটা না থাকে, এটাও আমরা অনেক সময় খেয়াল করি না, দিয়ে ভুল করে দিয়ে চলে আসি। হ্যাঁ, আমরা ছিলেন মনে করি, আমরা মুসোলিনিকে উত্তর করে দিয়ে চলে এলাম। সেই জন্য প্রশ্ন একদম চোখ খোলা রেখে একদম কনসেন্ট্রেট হয়ে একদম মন দিয়ে প্রশ্ন দেখবেন, তারপর উত্তর করবেন। ওকে, এবং অপশনগুলোও ভালো করে দেখবে। ওকে, তো এটা বলা হয় যে স্পেনে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন কি? তো স্পেনে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করছে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, আচ্ছা, 60 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছিল? ইয়াল্টা সম্মেলন, পটসডাম সম্মেলন, ডাম্বারটন ওক সম্মেলন নাকি প্যারিস সম্মেলন? জাতিসংঘ পরিকল্পনা মানে বেসিক্যালি জাতিসংঘ বা জাতিপুঞ্জ, আমরা বেসিক্যালি ইউনাইটেড নেশনস এর কথা বলি। হ্যাঁ, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন সম্মেলনে এই যে মানে একটা সব দেশগুলোকে মিলে একটা সংঘ করার যে প্ল্যান, এটা করা হচ্ছে কোন সম্মেলনে? তো এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। ইয়াল্টা, পটসডাম, ডাম্বারটন ওকস নাকি প্যারিস? তো এটি একটু আনকমন প্রশ্ন, উত্তর হবে ডাম্বারটন ওকস সম্মেলন। ওকে, ডাম্বারটন ওকস সম্মেলন। তো আমরা 60টি প্রশ্ন অলরেডি আলোচনা করলাম। 60টি প্রশ্নের মধ্যে আপনাদের কত স্কোর হলো এই 7 নম্বর মডেল প্রশ্ন সিরিজ বা নমুনা প্রশ্ন সিরিজ বা মক টেস্ট, অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমরা প্রত্যেক দিন এসএসসি ওরিয়েন্টেড বিভিন্ন ভিডিও আপলোড করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। ওকে, তো থ্যাংক ইউ যারা মন দিয়ে ক্লাসটি করলেন, যারা মক টেস্ট দিলেন, তো সকলকেই ধন্যবাদ। আমরা বাড়িতে বসে ফ্রিতে উইদাউট কোচিং, উইদাউট নোটস বা ইত্যাদি ইত্যাদি আমরা নিজেরা প্রিপারেশন নিচ্ছি। নিজেদের যারা বাড়িতে বসে ফ্রিতে নিজে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যই এই ভিডিওগুলো করা।
বাজারে প্রচুর বই, প্রচুর কোচিং, প্রচুর নোটস, প্রচুর চ্যানেল। তো যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি রাখা এবং কোয়ালিটেটিভ স্টাডির দিকে গুরুত্ব দেওয়া। কোন চ্যানেলটি আপনার জন্য কোয়ালিটেটিভ মেন্টালিটি গ্রো করছে এবং প্রশ্ন দিচ্ছে এবং আপনার প্রিপারেশনকে গুণগত দিক থেকে ভালো করছে, সেটা দেখে আপনাদেরকে এগোতে হবে। ওকে, প্রচুর কোচিং, প্রচুর নোটস, প্রচুর জায়গায় এমসিকিউ, প্রচুর কিছু আছে, কিন্তু অনেক এমসিকিউ ভুলও হচ্ছে চারিদিকে। তো সেই কারণে ঠিকঠাক জায়গা থেকে এমসিকিউ দেখা এবং ঠিকঠাক জায়গা থেকে, মানে প্রচুর বাজারে বই এসছে এবং সেখানে এমসিকিউ যদি ভুল থাকে সেগুলো আপনাদের জন্য কনফিউজিং একটা ব্যাপার। তো চেষ্টা করবেন একদম সঠিক যে বইগুলো সেগুলো দেখার। আমি বই আলাদা করে সাজেস্ট করব না, বাজারে প্রচুর বই আছে। এমসিকিউ যে কোনো বই থেকে দেখা যেতে পারে, কিন্তু প্রশ্নের উত্তর যেন সঠিক থাকে সেখানে এটা খেয়াল রাখবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে যে কোয়ালিটেটিভ নোটস আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, তো অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। তো যারা ভিডিওটি শুনলেন, যারা প্রথম শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা রোজ ক্লাস করছেন একটু শেয়ার করবেন, তাহলে আমি ইন্সপায়ার্ড হব। ওকে, তো থ্যাংক ইউ। নিজের প্রস্তুতি, সার্থক স্যারের লাইভ প্রত্যেকদিন রোজ নতুন ভিডিও, সাবস্ক্রাইব করবেন এখনই। আর এই পিডিএফ গুলো আমরা পরবর্তীকালে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সার্থক ইতিহাস পাঠ টেলিগ্রাম চ্যানেলের নাম। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।